নির্ভান ছেলেকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়। 10টা নাগাদ হসপিটালে নিয়ে যাবে। মুক্তা শিকদার নির্ভানকে বলেন। স্যার চলুন, খাবার খেয়ে নেবেন। নির্ভান ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর বলে, আমি আঙ্কেলের বস, তো অফিসের বাইরে আমি কারো বস না। আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। খাবার বেড়েছে, চলুন। আপনারা খেয়ে নেন, আমি হসপিটালে যখন যাব তখন খেয়ে নেব বাইরে থেকে। বাইরে থেকে কেন খাবেন? আমি রান্না করেছি আপনার জন্য। আপনি না খেলে কষ্ট পাবো আমি। নির্ভান একটু চুপ থেকে বলে, আপনারা খেয়ে নেন, আমি একটু পর খাবো। পরে কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। সবাই চলে গেলে ভিরান তো একা থাকবে। তোরা ভিরানের কাছে বসে থাকবে, আপনি চলুন। তোরা খাবে না? ও আগে খেয়ে আসুক, আমি পরে খাচ্ছি। মুক্তা শিকদার একটু ভেবে ভিরানকে নিজের কোলে তুলে নেন। ধরতে গেলে নির্ভান এখন বাড়ির গেস্ট, আর গেস্টকে রেখে আগে আগে খেয়ে ওঠা মোটেও ভালো দেখায় না। আসুন এখন, তোরা। মুক্তা শিকদার আগে আগে এগিয়ে যান। নির্ভান তুরার দিকে তাকিয়ে বেড থেকে নেমে বেরিয়ে যায়। তুরা নিজেও বেড থেকে নেমে দাঁড়ায়। নির্ভান যতবার ওর নাম উচ্চারণ করে ততবার ওর বুকের ভেতর কেমন যেন করে ওঠে। হার্টবিটের গতি বেড়ে যায় সাথে সাথেই। এর আগে কোনো দিনও তুরার সাথে এমন হয়নি। মায়ের ডাক শুনে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। মুক্তা শিকদার ভিরানকে কোলে রেখেই তিনজনকে খাবার পরিবেশন করেন। নির্ভান ভিরানকে কোলে নিতে চাইলে মুক্তা শিকদার দেন না। নির্ভান বারবার বলে ভিরানকে ওর কাছে দিয়ে মুক্তা শিকদারকে খেতে বসতে। নির্ভান ছেলেকে কোলে নিয়ে সোফায় বসে আছে। তুরাকে নিচের সামনে থেকে সরতে দিচ্ছে না ভিরান। বারবার নির্ভানকে ঠেলছে তুরার পাশে বসার জন্য। নির্ভান তুরার পাশে যাচ্ছে না দেখে তুরাকে ওদের কাছে ডাকে। মুক্তা শিকদার দূরে দাঁড়িয়ে দেখছেন তিনজনকে। একটু আগেই তুহিন শিকদার অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন। কলিং বেল বেজে ওঠে। 4 জন তাকায় ডোরের দিকে। মুক্তা শিকদার এগিয়ে গিয়ে ডোর খুলে দেন। ডোরের বাইরে দাঁড়িয়ে আছেন নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী। পথ ছেড়ে দিয়ে দুজনকে ভেতরে প্রবেশ করার জন্য বলেন। নওশাদ চৌধুরী সোফার দিকে এগিয়ে নাতির উদ্দেশ্যে বলেন, দাদু ভাই কেমন আছো এখন? মিরান খুশি হয়ে দাদার দিকে তাকিয়ে শব্দ ছাড়া ওষ্ঠদয় নাড়িয়ে বলে, ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু ভাই। খাওয়া দাওয়া হয়েছে? মাথা নাড়ায় ভিরান। নওশাদ চৌধুরী নাতির সাথে অল্প সময় পার করে উঠে দাঁড়ায়। ছেলের দিকে তাকিয়ে বলেন, আমি অফিসে যাই, ডক্টর কি বলে আমাকে জানিও। ড্রাইভার তোমাদেরকে হসপিটালে নিয়ে যাবে। নির্ভান মাথা নাড়ায় শুধু। মেরি চৌধুরীকে রেখে নওশাদ চৌধুরী বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। 9:30 বাজতেই নির্ভান মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, আন্টি, ভিরানকে হসপিটালে নিয়ে যেতে হবে, সাথে তোরাকেও যেতে হবে। আপনারা দুজন। মুক্তা শিকদার মেয়ের দিকে তাকিয়ে বলেন। তোরা তৈরি হয়ে আয়। তুরা সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মুক্তা শিকদার নিজের রুমের দিকে এগিয়ে যান। নির্ভান ছেলেকে মায়ের কাছে দিয়ে নিজের প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই তিনজন তৈরি হয়ে নেয়। নির্ভান ছেলের ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দেয়। আবার ভিরানের আগের সব রিপোর্ট প্রেসক্রিপশন মায়ের কাছে দিয়ে দেয় নির্ভান। ছেলে আর বাকি তিনজনকে নিয়ে বের হয় ফ্ল্যাট থেকে। ভিরান তুরাকে নিজের আর বাবার কাছে কাছে রেখেছে। তুরা একটু পিছিয়ে গেলে বা সামনে গেলেই ভিরান উত্তেজিত হয়ে ওঠে। তাই বাধ্য হয়ে নির্ভানের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হচ্ছে। মুক্তা শিকদার সকাল থেকে শুধু তিনজনকেই দেখে চলছেন। প্রথম দিকে ওনার ভীষণ আপত্তি ছিল ভিরান আর নির্ভানকে নিয়ে। ওরা ওনার বাড়িতে আসুক এটা পছন্দ করতেন না তখন। পরিস্থিতির কারণে সহ্য করে নিতেন তখন। কিন্তু এখন ওনার কোনো আপত্তি নেই ওদের নিয়ে। ভিরানের প্রতি ভীষণ মায়া জন্মে গেছে। নির্ভানের অসহায়ত্ব দেখে ওনার নিজেকেই অসহায় লাগে। কেন যেন ওনার মন চাইছে মেয়েকে নির্ভানের হাতে তুলে দিতে। ওনার মন বলছে নির্ভান ওনার মেয়েকে ভালো রাখবে, আগলে রাখবে। বয়স কোনো ব্যাপার না। তুহিন শিকদার ওনার চেয়ে 14 বছরের বড়। নিজের মনের কথাগুলো তুহিন শিকদারকে বলতে পারছেন না। তুহিন শিকদারকে বুঝিয়ে বললে উনি অমত করবেন না, কিন্তু ওনাদের ছেলে তুর্য রাজি হবে বলে মনে হয় না। এই ছেলে বোনকে ভীষণ ভালোবাসে, বোনকে নিয়ে পজেসিভও।
একজন বাচ্চার বাবার কাছে বোনকে বিয়ে দিতে কোনোভাবেই রাজি হবে না। তুরাকে কোনো দিন একা ছাড়তে দেয়নি। স্কুল কলেজ সব সময় মুক্তা শিকদারকে আনা নেয়া করতে হয়েছে। তুর্যের করা নিষেধ বাণী ছিল তুরাকে একা ছাড়া যাবে না, আলতু ফালতু মানুষের সাথে মিশতে পারবে না, ফোন ইউজ করতে পারবে না। ভাইয়ের এত শাসন আর নিষেধ বাণীর কারণেই তুরা 18 বছরের হয়েও বোকাশোকা রয়ে গেছে। তুরার সবগুলো টিউটর ছিল মেয়ে। 6 থেকে পড়েছে গার্লস স্কুল আর কলেজে। এত কিছু পর হঠাৎ করেই ঝড়ের মতো তুরার জীবনে এসেছে ভিরান চৌধুরী আর নির্ভান চৌধুরী। এই ঝড় তুরাকে উঠিয়ে না নিয়ে থামবে না বোধ হয়। ভিরান তুরা আর বাবাকে ছাড়া বসবে না। নির্ভান ছেলেকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে বসেছে। ছেলের লাফালাফিতে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। একদিনেই শক্তি ডাবল হয়ে গেছে ভিরানের। গত কয়েকদিন নড়াচড়া করলো না, আর আজকে লাফালাফি করছে। নির্ভান অসহায় চোখে তাকায় মুক্তা শিকদারের দিকে। ওনারা 3 জন পেছনে উঠে বসেছেন। মেরি চৌধুরী বলেন, আমি সামনে গিয়ে বসছি। মুক্তা শিকদার কিছু বললেন না। মেরি চৌধুরী নেমে গিয়ে ফ্রন্ট সিটে উঠে বসেন। নির্ভান দাঁড়িয়ে থাকে বাইরেই। মুক্তা শিকদার বলেন, নির্ভান উঠে আসুন। নির্ভান উঠে বসে তুরার পাশে। তুরার সাথে যেন ছোঁয়া না লাগে সেজন্য চেপে বসে ডোরের দিকে। কিন্তু ভিরান ও তুরার কাছে যাওয়ার জন্য ওদিকে ঠেলতে শুরু করে বাবাকে। বাবার কোলে বসে থেকে তুরার কোলে পা তুলে দেয়। ঝুঁকে পড়ে তুরার বাম হাত টেনে এনে ধরে বসে রইল। নির্ভান ছেলের দিকে তাকিয়ে তুরার দিকে তাকায়। তুরা ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে দেখে উনি তাকিয়ে আছেন। নির্ভান ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। গাড়ি ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে। তুরা ডান হাতে মায়ের হাত শক্ত করে ধরে রাখে। নির্ভানের এত কাছে বসে ওর ভেতর কেমন যেন হচ্ছে। হৃদয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে, কম্পন সৃষ্টি হচ্ছে বুকে। সকাল থেকে নতুন নতুন অনুভূতির সম্মুখীন হচ্ছে অষ্টাদশী যুবতী তুরা। রাত 3টা। তুর্যকে নিয়ে আধা ঘন্টা আগে ফ্ল্যাটে ফিরেছে শিকদার ফ্যামিলি। তুর্য বাবা মা বোনের সাথে সময় কাটিয়ে একটু আগে ওয়াশরুমে গেছে শাওয়ার নিতে। দীর্ঘ জার্নিতে ক্লান্ত হয়ে গেছে। 20 মিনিট পর 4 জন আবার ড্রয়িং রুমে উপস্থিত হয়। সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছে। 4 জন হাসি খুশিতে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে। মুক্তা শিকদার এয়ারপোর্টে যাওয়ার আগে রান্না করে রেখে গিয়েছিলেন। ছেলের পছন্দের আইটেম রান্না করেছেন আজ। দীর্ঘ 7 বছর পর ছেলে আজ বাড়িতে ফিরেছে। তরুণ ছেলেটি এখন আর তরুণ নেই, পরিপক্ক একজন যুবকে পরিণত হয়েছে। মসৃণ গালে ঘন কালো চাপদাড়ি হয়েছে। শুকনো চেকন দেহখানা এখন লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের হয়েছে। গায়ের রং আগের থেকেও বেশ উজ্জ্বল হয়েছে। গলার স্বর ভারী হয়েছে। আগের তুর্য আর এখনকার তুর্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। ভিরান ঘুমিয়ে যাওয়ার পর নির্ভান ওকে নিয়ে গেছে 10টার পর। 2 দিন পর ধরে ভিরান ঘুমিয়ে যাওয়ার পর নিজের বাড়িতে নিয়ে যায় নির্ভান। সকালে আবার দিয়ে যায়। ভিরান এখন প্রায় সুস্থ। নির্ভান এখন অফিসে যাওয়া আসা করে। অফিসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে আবার। খাওয়া দাওয়া শেষ করার পর তুর্য সোফায় বসে বাবা আর বোনের সাথে। তুরা বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বসে। তুর্য এক হাতে বোনকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বোনের মাথার সাথে মাথা ঠেকিয়ে মিষ্টি স্বরে ডাকে, পরি। তুরা হেসে ভাইকে আরো শক্ত করে ধরে সাড়া দেয়। হুম। তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন আর কোলে নেওয়া যাবে না। কোলে না নিতে পারলে কাঁধে নিবে। কে বলে তোর মাথায় বুদ্ধি কম? আব্বু আম্মু। তুর্য শব্দ করে হেসে ওঠে। তুহিন শিকদার নিজেও হেসে ওঠেন। মুক্তা শিকদার ডাইনিং টেবিল গুছিয়ে রেখে সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, কি দেখে এত হাসা হচ্ছে? তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন বলো আমার পরীর মাথায় নাকি বুদ্ধি কম, কিন্তু আমার পরীর মাথায় তো অনেক বুদ্ধি। তোর পোরের মাথায় সব আজাইরা আর আজগবে বুদ্ধি। তুরা গাল ফুলিয়ে বলে, মিথ্যে কথা। তুর্য বোনের গাল দুটো টিপে দিয়ে বলে, আমার পরীর উপর মিথ্যা দোষ কেন দাও তোমরা? মিথ্যে দোষ নাকি সত্যি সেটা আগামী 2 দিনের মধ্যেই বুঝতে পারবি। তুর্য বোনকে আরেকটা চুমু খেয়ে বলে, আমি তোকে অনেক মিস করছি পরি। আমিও তোমাকে অনেক মিস করেছি ভাইয়া। তুর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে।
বোনটা ওর ভীষণ আদুরে। বোনটা জন্ম নেওয়ার পর তুর্য এত বেশি খুশি হয়েছিল যে বলার মতন না। একদম সাদা ধবধবে ফর্সা ছোট্ট একটা পরীর মতো শিশু কন্যাকে তুর্যের কোলে তুলে দিয়েছিল তুর্যের বাবা। বোনের মুখের দিকে তাকিয়ে তুর্যের মুখ দিয়ে প্রথম শব্দ বেরিয়েছিল পরী। একটু থেমে আবার বলেছিল, আব্বু ওকে পরীর মতো দেখা যায়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত বোনকে পরী বলেই ডাকে। বোন হওয়ার খুশিতে আত্মহারা হয়ে টানা 15 দিন স্কুলে যায়নি। ওকে কোনোভাবেই স্কুলে পাঠাতে সক্ষম হননি তুহিন শিকদার আর মুক্তা শিকদার। ভিন দেশে পাড়ি জমানোর সময় বোনের জন্যই সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল তুর্যর। বিশাল এক শূন্যতা ঘিরে ধরেছিল এতগুলো বছর। বাবা মায়ের সাথে কথা বলতে বলতে তুর্যের নজর পড়ে টি টেবিলের নিচে। পা বাড়িয়ে টেবিলের নিচ থেকে বের করে আনে ছোট্ট একটি খেলনা গাড়ি। কপাল ভ্রু কুঁচকে গাড়িটা হাতে তুলে নেয়, বোনকে দেখিয়ে বলে, তুই এখনো এত ছোট ছোট খেলনা দিয়ে খেলিস? তুরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এটা আমার না তো, এটা বিরানের। অপরিচিত নাম শুনে তুর্যের কপালে ভাঁজ পড়ে বেশ কয়েকটা। কে ভিরান? ছেলের প্রশ্নে তুহিন শিকদার আর মুক্তা শিকদার চুপ হয়ে থাকেন। তুরা বলে, আব্বুর অফিসের বসের ছেলে। ওর খেলনা এখানে কেন? মুক্তা শিকদার হাজবেন্ডকে ইশারা করেন সবকিছু বলার জন্য। তুহিন শিকদার কিছু না বলে চুপ হয়ে থাকেন। তুর্য বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, কি ইশারা করছো দুজন? কিছু লুকোচ্ছ নাকি আমার কাছ থেকে? মুক্তা শিকদার বলেন, না না, কি লুকাবো? কিছু লুকাচ্ছি না। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও তোমরা। মুক্তা শিকদার সাহস জুগিয়ে থেমে থেমে পুরো ঘটনা খুলে বলেন প্রথম থেকে। পুরোটা চুপচাপ শুনে তুর্য। তুরা আজকে জানতে পারলো নির্ভান ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এতদিন জানতোই না এই কথা। তুর্য গম্ভীর স্বরে বলে, তোমরা কি বলেছো? আমরা এখনো কিছু বলিনি। আকস্মিক চিৎকার করে ওঠে তুর্য। ভয় পেয়ে তুরা ভাইয়ার গলা ছেড়ে দেয়। তুর্য চিৎকার করেই বলে, কেন বলোনি? এখনো কিসের জন্য চুপ করে আছো তোমরা? আগামীকাল সকালে ওদের সাফ সাফ না করে দেবে। আর ওই জিরান আর ওর বাপ যেন ওই ফ্ল্যাটে না আসে সেটাও বলে দেবে স্পষ্ট করে। আগামীকাল যেন চৌধুরী বাড়ির কাউকে না দেখে এখানে। খেয়ে দিয়ে কাজ নেই, এক বাচ্চার বাপের কাছে বোন বিয়ে দেব। একটু থেমে তুরার দিকে তাকিয়ে বলে, জাগিয়ে ঘুমা, আর ভুলেও ওদের কারোর সামনে যাবি না। তুরা ভয় পেয়ে সুরসুর করে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তুর্য রাগে গজগজ করতে করতে হাতে থাকা গাড়িটা ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলে। বাবা মায়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মেজাজটাই খারাপ করে দিল। বাবা মায়ের কথা শুনে রাগে মাথা ফেটে যাচ্ছে। তুর্য রুমে ঢুকে শব্দ করে ডোর লাগায়। পুরো ফ্ল্যাট যেন কেঁপে ওঠে আরও একবার। মুক্তা শিকদার হাজব্যান্ডের দিকে তাকান। তুহিন শিকদার গম্ভীর হয়ে ওনার দিকেই তাকিয়ে আছেন। মুক্তা শিকদার বলেন, জন্মেছে আমার পেট থেকে, আর হয়েছে নানা দাদার মতো। যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি রেগে গেছে। ওনাদের কিভাবে নিষেধ করবো এখানে না আসতে? বাচ্চা ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়বে। এমন পরিস্থিতি কেন আসে যখন কিছুই করার থাকে না? মুক্তা শিকদার চুপ হয়ে থাকেন। তুর্য এখন যেই বিহেভ করলো তাতে চৌধুরী বাড়ির কেউ আসলে নির্ঘাত তাকে অপমান করবে এই ছেলে। তুহিন শিকদার উঠে দাঁড়িয়ে বলেন, যা হবার তা আগামীকাল হবে। এখন ঘুম পেয়েছে, চলো, সকালে আবার অফিসে যেতে হবে। লাইট অফ করে হাজব্যান্ডের পেছন পেছন রুমে চলে যান মুক্তা শিকদার। তুরা বেডে উঠে শুয়ে আছে, কিন্তু ঘুম নেই ওর দু চোখে। ভাইয়ের এমন রাগ দেখে ওর বুকের ভেতর এখনও কাঁপছে। ভীষণ ভয়ও পেয়েছে বেচারি। এত জোরে কেউ চিৎকার করে ওঠে। নির্ভানের কথা স্মরণ হয়। কম্পিত বুকে জোরে জোরে শব্দ হতে শুরু করে। ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে। কেমন করছে বুকের ভেতর। চোখ বন্ধ করতেই ফর্সা, লম্বা চওড়া, বলিষ্ঠ গড়নের নির্বাণ ভেসে ওঠে। পুরুষটা ওর সামনেই যেন দাঁড়িয়ে আছে গম্ভীর চোখে মুখে। এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। নির্বাণ ওর দিকে এক কদম আগাতেই ফট করে চোখ মেলে তাকায় তুরা। আশেপাশে নজর বুলায়, কেউ নেই রুমে। এই সব ওর ভ্রম ছিল, নিছক কল্পনা। কাঁথা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে কোলবালিশ জড়িয়ে ধরে চুপ হয়ে থাকে। চোখের সামনে আবার ভেসে ওঠে ভিরান আর নির্ভান। এই দুজন
এখন কিছুতেই মস্তিষ্ক থেকে বের হচ্ছে না। 9টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে তুর্য। মুক্তা শিকদার সোফায় বসে টিভি দেখছেন। ছেলেকে দেখেই টিভি অফ করে দিয়ে উঠে দাঁড়ান। ছেলের সাথে কথা বলতেও এখন ভয় ভয় লাগছে। আবার না চিৎকার করে ওঠে। তুর্য মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে, পরি কোথায়? ঘুম থেকে ওঠেনি এখনো। আব্বু? খেয়ে অফিসে চলে গেছে। তুই আয়, খেতে দেই। বাড়তে থাকো, আমি পরীকে তুলে নিয়ে আসছি। ঘুমাচ্ছে, ঘুমাক। মায়ের কথা শোনে না তুর্য। বড় বড় কদমে এগিয়ে যায় বোনের রুমের দিকে। এতগুলো দিন পর বাড়িতে এসেছে, বোনকে রেখেই খেয়ে উঠবে নাকি? মুক্তা শিকদার ফোঁস করে শ্বাস ছেড়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যান। অন্যদিন সকাল 8টার মধ্যে ভিরান চলে আসে, আজকে এখনও আসেনি। তুহিন শিকদার বোধহয় না করেছেন ওনাদের এই বাড়িতে না আসতে। তুর্য বোনের রুমে এসে দেখে তুরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। রুমের জানালা খুলে দিয়ে ব্যালকনির ডোরও খুলে দেয়। আবছা আলোয় রুমটা এখন পুরোপুরি আলোকিত। এগিয়ে এসে নাইট ল্যাম্প অফ করে বোনকে ডাকতে শুরু করে। তুরা মোড়ামুড়ি করে কাঁথা টেনে মাথা ঢেকে দেয়। ঘুম জড়ানো গলায় বলে, আব্বু ঘুম হয়নি, পরে উঠবো, যাও এখন প্লিজ। তুর্য বোনের ওপর থেকে কাঁথা টেনে সরিয়ে নিতে নিতে বলে, পরি, আমি আব্বু না, ওর চোখ খোল। চোখ মেলে ভাইয়ের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। ভাইয়া ঘুম হয়নি আমার। কি আবার ঘুমাবি? ওঠ। তুর্য টেনে তুলে বসায় তুরাকে। তুরা ভাইয়ের শরীর সাথে ঠেস দিয়ে বসে থাকে ঝিম ধরে। বেচারি ঘুমে চোখ মেলে তাকাতে পারছে না। ভাইয়ের টানাটানিতে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। স্বাদের ঘুমটা দিল ভাঙ্গিয়ে। তুর্য বোনের বিছানা গুছিয়ে ঠিকঠাক করে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াশরুমে বসে রাতের ঘটনা স্মরণ হয় তুরার। এতক্ষণ তো সব ভুলেই গিয়েছিল। তুর্যের কথা শুনে তো স্বাভাবিকই লাগলো। রাগ বোধহয় কমে গেছে। কটা বাজে? ভিরান আজকে এখনও আসেনি, নাকি এসেছিল ওর ভাই তাড়িয়ে দিয়েছে? ওর কাছে না আসতে পারলে তো ভিরান আবার অসুস্থ হয়ে পড়বে। ওকে ছাড়া কিভাবে থাকবে ভিরান? ভিরানকে একদিন দেখতে না পারলে তো তুরা নিজেও ভালো থাকতে পারবে না এখন। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে তুর্য সোফায় বসে আছে চুপচাপ। তুরা আসতেই তুরাকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে। তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমিও বসো। তোরা খেয়ে নে, আমি পরে খাবো। তুর্য মায়ের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, পরে কেন? এখনই খাবে আমাদের সাথে। ছেলের কথা শুনে নিজের প্লেটে একটা ডিম ভাজি তুলে নেন। রুটি ছিঁড়ে ডিম ভাজি দিয়ে মুখে পুড়তে পুড়তে তুরা মায়ের দিকে তাকায়। ভাইয়ের ভয়ে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করতেও পারছে না। মুক্তা শিকদার নিজেও মেয়ের মুখের দিকে তাকান। মেয়ের চোখ মুখ দেখেই বুঝতে পারছেন মেয়ে কি বলতে চাইছে। ছেলে সামনে থাকায় কিছু বলতে পারল না। কোনো কথা ছাড়াই তিনজনের খাওয়া শেষ হয়। তুর্য খাওয়া শেষ করে চেয়ারে বসে থাকে। তুরা অলস ভঙ্গিতে নিজের খাওয়া শেষ করে। মায়ের খাওয়া শেষ হতেই তুর্য প্রশ্ন ছুড়ে দেয়, চৌধুরীর বাড়ি থেকে কেউ এসেছিল? মুক্তা শিকদার দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলেন, না, কেউ আসেনি। নিষেধ করেছিলে? তোর আব্বু বলেছে বোধহয়। পরি আয়। চেয়ার ছেড়ে উঠে ভাইয়ার পেছন পেছন সোফার কাছে এগিয়ে আসে। তুর্য ড্রয়িং রুমের একপাশে রাখা সুটকেস টেনে এনে সোফার সামনে রাখে একটা। রুম থেকে চাবি এনে লক খোলে। তুরা ভাইয়ের পাশেই ফ্লোরে ল্যাটা দিয়ে বসে পড়েছে। ভেতর থেকে প্রথমে বের করে নামি দামি সব চকলেট। সুটকেসের অর্ধেক শুধু চকলেট দিয়ে ভর্তি। চকলেটগুলো দেখে খুশিতে তুরার চোখ মুখ জল করে ওঠে। সবগুলো চকলেট তুরার কোলের ওপর দেয় তুর্য। তুরার পা চকলেটের নিচে ঢাকা পড়ে যায়। তুরা খুশিতে গদগদ হয়ে বলে, এই সবগুলো আমার? হ্যাঁ, আরও আছে। অনেকদিন খেতে পারবো তাহলে। খুশিতে আত্মহারা বোনকে টেনে গালে একটা চুমু খায় তুর্য। তুরা নিজেও ভাইকে টেনে ভাইয়ের খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে চুমু খায় দুটো। একটা ঘড়ি বের করে তুরার হাতে পরিয়ে দেয়। তুরা হাত উল্টে পাল্টে দেখে ঘড়িটা অনেক পছন্দ হয়েছে। এমন ঘড়ির আশা অনেক আগে থেকে ছিল তুরার। বাবা মায়ের সাথে মার্কেটে গিয়ে কয়েকবার খুঁজেছিল কিন্তু পায়নি।
তুর্য আরও একটি ব্ল্যাক কালার ঘড়ি বের করে তুরার সামনে রাখে। এবার আনন্দে যেন ফেটে পড়বে তুরা। চকলেট খেতে খেতে ঘড়িটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। চকলেট নিজে খাওয়ার পাশাপাশি ভাইয়াকেও খাওয়ায়। তুর্য ছুটকাছের সব কিছু বের করে তুরার সামনে রাখে। তুরা একবার ভাই, একবার মা, আর একবার সামনে থাকা সব কিছুর দিকে তাকায়। খুশিতে এখন যেন পাগলই হয়ে যাবে। একটা চকলেট মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু চকলেট খাও। তুই খা। তুমিও খাও, ধরো। মুক্তা শিকদার চকলেটটা হাতে নিয়ে খেতে শুরু করেন। না খাওয়া পর্যন্ত মেয়ে ছাড়বে না ওনাকে। দ্বিতীয় সুটকেসটা এনে খোলে তুর্য। এটাতে বাবা মায়ের জন্য অনেক কিছু এনেছে। বাবাকে নিজের হাতে দেওয়া হলো না। রাতেই খুলতে চেয়েছিল, কিন্তু রাগের কারণে আর খোলেনি তখন। এতই রাগ উঠেছিল যে ভুলেই গিয়েছিল সুটকেসের কথা। 11টা নাগাদ ময়লার পলিথিন হাতে নিয়ে ফ্ল্যাট থেকে বের হন মুক্তা শিকদার। ময়লা ফেলে দিয়ে এসে দুপুরের খাবার রান্না করবেন। ডাস্টবিনে ময়লা ফেলে গেটের দিকে এগিয়ে আসেন। ভেতরে প্রবেশ করার আগেই পেছন থেকে নওশাদ চৌধুরীর গলার স্বর শুনতে পান। পেছন ফিরে তাকিয়ে দেখেন ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে আসছেন উনি। রাস্তা পার হয়ে এসে দাঁড়ান মুক্তা শিকদারের সামনে। আপনি এখানে আছেন, ভালো হয়েছে। আমাকে আর কষ্ট করে ভেতরে যেতে হলো না। অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমার জন্যই মিটিং আটকে আছে। আপনি ওকে নিয়ে যান, আমি অফিসে যাই। মুক্তা শিকদারকে কিছু বলার সুযোগ না দিয়ে ভিরানকে ওনার কোলে তুলে দিয়ে দ্রুত গতিতে গাড়িতে উঠে চলে যান নওশাদ চৌধুরী। নাতিকে এখানে পৌঁছে দেওয়ার চক্করে মিটিং আটকে রয়েছে ওনার জন্য। মুক্তা শিকদার ভিরানকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে যান। ভেবেছিলেন ভিরান আজকে আসবে না, এত দেরি করে কেন আসলো আজ? ছেলেকে কি জবাব দেবেন? তুর্য যদি ভিরানের সামনে চিৎকার চেঁচামেচি শুরু করে, ভিরান তো ভয় পেয়ে যাবে। ভয়ে ভয়ে ভিরানকে কোলে নিয়ে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করেন। কোল থেকে নামিয়ে দিয়ে ডোর লক করেন। ভিরান সোফার দিকে তাকিয়ে দেখে তুর্য দাঁড়িয়ে আছে। খুশি হয়ে মামা বলে এক দৌড়ে গিয়ে তুর্যের 2 পা জড়িয়ে ধরে। এমন ঘটনায় তুর্য থা হয়ে দাঁড়িয়ে আছে। কে এই ছেলে, আর ওকে মামা ডাকছে কেন? মাথা নিচু করে ভিরানের দিকে তাকায়। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে, মামা কোলে। তুর্য তাকিয়ে দেখে বাচ্চা ছেলেটাকে। দেখতেই কেমন আদর আদর লাগছে, ভীষণ কিউট, মায়াবী আর সরল চাহনি। গলার স্বর এমন কেন? কি হয়েছে কণ্ঠস্বরে? ভিরান আবার ডাকে, মামা কোলে নাও। কোলে তুলে নেয় তুর্য। ভিরান শক্ত করে তুর্যের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। 2 পা দিয়ে পেঁচিয়ে ধরে তুর্যের কোমর। তুর্যের চারপাশের সব কিছুই যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। নিজের অজান্তেই জড়িয়ে ধরে ভিরানকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভালো লাগছে। তুলতুলে শরীর থেকে মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে ভয়ের মধ্যে আছেন। ভিরান তুর্যের গলা ছেড়ে ওর মুখের দিকে তাকায়, হাসি মুখেই বলে, মামা। কে মামা? তুমি। কার মামা? আমার। তুমি চেনো আমাকে? হ্যাঁ। কিভাবে চেনো? কোথায় দেখেছো আমাকে? ফোনে। ফোনে দেখি চিনতে পেরে গেছো? হ্যাঁ মামা, তুমি তো ভীষণ কিউট। ভিরান খুশি হয়ে আবার ডাকে, মামা। তুর্য হাসি মুখে সাড়া দেয় আবার। হুম। ভিরান অপর নিচ মাথা নাড়িয়ে বলে, এসেছো? তুর্য হেসে বলে, হ্যাঁ। ভিরান টপাটপ বেশ কয়েকটা চুমু খায় তুর্যের কপালে আর গালে। নিজের গাল দেখিয়ে দিয়ে বলে, মামা আমাকে আদর দাও। তুর্য হেসে ভিরানের গালে আর কপালে অনেকগুলো চুমু খায়। ভিরান আবারও চুমু খায় তুর্যের গালে, কপালে। তুর্যের গলা জড়িয়ে ধরে তুর্যের গালের সাথে ঠেকিয়ে বলে, মামা তুমি অনেক ভালো। আবার হাসে তুর্য, হাসি মুখেই বলে, এই মামা, কে তুমি? নাম কি তোমার? আমি ভিরান, ভিরান চৌধুরী। তুর্যের হাসি হাসি মুখে হঠাৎ করেই অন্ধকার নেমে আসে। রাগী চোখে তাকায় মায়ের দিকে। মুক্তা শিকদার ভয় জড়ানো গলায় বলেন, বাবা, ওকে ছুঁড়ে মারিস না, মরে যাবে বাচ্চা ছেলেটা। বাচ্চাটা এমনিতে অসুস্থ, মাথা ঠান্ডা রাখ বাবা। ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়।
আদুরে গলায় বলে, মামা কি হয়েছে তোমার? তুমি আমাকে ছুঁড়ে ফেলবে? কথাগুলোতে কি যেন ছিল, তুর্যের কলিজায় গিয়ে লেগেছে কথাগুলো। ভিরান পুনরায় বলে। মামা রেগে আছো কেন? তুর্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, নিজের রাগ যথাসম্ভব ঠান্ডা রেখে বলে, নামো আমার কোল থেকে। কেন? আমি তোমার মামা না। তুমি তো আমার মামা। কে বলেছে? কেউ বলেনি, কিন্তু আমি জানি তুমি আমার মামা। নিদ্রা তো পাপাকে মামা ডাকে। নিদ্রাকে? আমার মনির মেয়ে। মনিকে? মুক্তা শিকদার বলেন। ওর ফুফুকে মনি ডাকে, নিদ্রা ওর ফুপাতো বোন। ভিরান তুর্যের খোঁচে খোঁচে দাড়িতে হাত বুলিয়ে বলে, তুমি অনেক প্রশ্ন করো। আমি তোমার কেউ হই না, তুমি নামো আমার কোল থেকে। কথাগুলো বলে ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে তুর্য। ভিরান দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখে তুর্যের গলা। তুর্য ঝুঁকে ভিরানকে ছেড়ে দিলেও ভিরান ছাড়ে না, তুর্যের গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। কতক্ষণ টানাটানি করেও যখন ভিরানকে ছাড়াতে পারে না, তখন সোজা হয়ে দাঁড়ায়। ভিরান পুনরায় দুই পা দিয়ে তুর্যের কোমর পেঁচিয়ে ধরে। মুক্তা শিকদার পারছেন না গড়াগড়ি করে হাসতে। ছেলের অবস্থা দেখে এই সিরিয়াস মুহূর্তেও তার ভীষণ হাসি পাচ্ছে। তুর্যের চেহারা হয়েছে দেখার মতো। তুর্য সোফায় বসে পড়ে। ভিরান তখনও তুর্যের গলা জড়িয়ে ধরে আছে। তুর্য গম্ভীর স্বরে বলে, বিরান ছাড়ো আমাকে। আদর দাও, তাহলে ছেড়ে দেব। আমি কেন তোমাকে আদর দিব? বিকজ তুমি আমার মামা। তুর্য ভিরানের গালে কপালে চুমু খায়। ভিরান নিজেও আদরের ঋণ শোধ করে তুর্যের গলা ছেড়ে নিচে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, নানু তোরা কোথায়? রোমে। ভিরান তুরার নাম ধরে ডাকতে ডাকতে রুমের দিকে এগিয়ে যায়। তুর্য অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, এইটুকুন একটা ছেলে বোর্ডের নাম ধরে যাচ্ছে। নাম ধরেই ডাকে। তুর্য কৌতূহলী হয়ে সোফা থেকে উঠে তুরার রুমের সামনে এসে দাঁড়ায়। ভিরান দুই হাতে তুরার গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে গালে। চুমু খাওয়া শেষ হলে নিজের গাল দেখিয়ে দেয়। তুরা চুমু দিচ্ছে না দেখে তুরার বুকে মাথা ঠেকিয়ে কোলের ওপর বসে থাকে, ছোট ছোট হাতে জড়িয়ে ধরে। তুরার মুখের দিকে তাকিয়ে বলে, তোরা কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তুরা চুপ হয়ে থাকে, ভয়ে ভয়ে তাকিয়ে আছে ডোরের সামনে দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে। তুর্য কিছু না বলে ডোরের সামন থেকে সরে যায়। তুরা স্বস্তির শ্বাস ফেলে, নিজেও দুই হাতে জড়িয়ে ধরে ভিরানকে, ঝুঁকে অসংখ্য চুমু খায়। ভিরান খুশি হয়ে বলে, তোমার মুড ঠিক হয়ে গেছে? তুরা নিজেও হেসে বলে, হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি, মামা অনেক আদর করেছে। ড্রয়িং রুমের সোফায় বসে থাকা তুর্য স্পষ্ট শুনতে পাচ্ছে ভিরান আর তুরার অট্টহাসি। ভিরানের হাসির শব্দ হচ্ছে না খুব একটা, তবে তুরার হাসির শব্দ হচ্ছে অনেক। তুর্য কিচেনের দিকে তাকায়। মুক্তা শিকদার রান্না করার জন্য কিচেনে চলে গেছেন। তুর্য সোফা ছেড়ে উঠে কিচেনে আসে, মায়ের পাশে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে, তুমি না বললে চৌধুরী বাড়ির কেউ আসবে না আর। আমি তো ভেবেছি তোর আব্বু কিছু বলেছে। নওশাদ চৌধুরী ওকে আমার কোলে দিয়ে চলে গেছেন, আমাকে কিছু বলার সুযোগই দেয়নি। বিরানের গলায় কি হয়েছে? মুক্তা শিকদার ছেলের মুখের দিকে তাকান। তুর্য চোখ মুখ গম্ভীর করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। নির্বাণ ভিরানকে তুরার কাছ থেকে দূরে সরানোর জন্য ভিরানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। ভিরান সেখানে গিয়ে তুরার জন্য কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ে। গত রাতে তো বলেছি কেমন মুমূর্ষ অবস্থায় হয়েছিল। ভিরানের গলা আরও বসে গিয়েছিল, এখন কিছুটা ঠিক হয়েছে। তুর্য আর কিছু না বলে কিচেন থেকে বেরিয়ে আসে, গম্ভীর হয়ে বসে সোফায়। দুপুরের খাবার তিনজন একসাথেই খায়। ভিরানের জন্য চৌধুরী বাড়ি থেকে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়েছিলেন মেরি চৌধুরী। তুরা নিজ হাতে খাইয়ে দিয়েছে ভিরানকে। ভিরানের দুপুরের আর রাতের খাবার চৌধুরী বাড়ি থেকেই পাঠানো হয়। মাঝখানের সময়টুকুতে যা কিছু খায় তা তুরাদেরটাই খায়। এমনিতেই ভিরানকে নিয়ে ঝামেলা পোহাতে হয় তুরাদের, তার ওপর আবার ভিরানের জন্য আলাদা করে খাবার রান্না করা বিশাল ঝামেলার কাজ। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয়। তুর্য নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন রুমে প্রবেশ করে ভিরান। ডোর ভিজিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে ভিরান দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। আশ্চর্য, এই ছেলে কখন রুমে প্রবেশ করলো? তুমি এখানে কেন?
তোমার কাছে এসেছি। আমি ঘুমাবো এখন। আমিও ঘুমাবো। পরীর কাছে যাও। তুমি তুরাকে পরি বলো কেন? কারণ তোরা আমার পরী। মিথ্যে কথা। তুরা আমার আর পাপার পরি। আমার পাপার ওয়াইফ ফেরারি টেল কুইন। ও তোমার পাপার ওয়াইফ না, ও আমার পরী। ও আমার তুরা, আমার পাপার ওয়াইফ। ওকে আমি আমার পাপার কুইন বানাবো। তুরা তোমার পরি না, তুরা তোমার বোন। পাগলের মতো উল্টা উল্টা কথা না বলে যাও এখান থেকে। কোলে নাও। পারবো না আমি। মামা, নাও না কোলে। ভিরানের মুখের দিকে তাকিয়ে কিছু সময় তাকিয়ে থেকে কোলে তুলে নেয়। চলো এখন ঘুমাই। তুর্য ভিরানকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ভিরান রুমের দিকে ঠেলে বলে, মামা চলো ঘুমাই, তুরার কাছে পরে যাব। মুক্তা শিকদার আর তুরা ঘাড় ঘুরিয়ে দুজনের দিকে তাকায়। ভিরান তুর্যের কোলে চড়েই রুমের দিকে ঠেলছে। সোফার সামনে এসে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। ভিরান আগের মতোই গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। প্রায় কান্না করে দিয়ে বলে, মামা আমি তোমার সাথে ঘুমাবো। ভিরানের জেদের কাছে হেরে ওকে কোলে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুর্য। মুক্তা শিকদার দুজনে যাওয়ার পথে তাকিয়ে থাকেন। ভিরান তো শুধু তুরাকে না, তুরার পুরা ফ্যামিলিকেই চাইছে এখন। যেই ভিরান তুরার জন্য পাগল, তুরার পিছু ছাড়ে না, সেই ভিরান আজকে আঠার মতো তুর্যের পেছনে লেগেছে। মামার জন্য পাগল হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই। বেডে শোয়াতে গেলে ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা ওয়াশরুমে যাব। তুর্য বিরক্ত হয়ে ভিরানকে ওয়াশরুমে নিয়ে যায়। এই ছেলে ওকে দিয়ে আর কি কি করাবে। ফ্রেশ করিয়ে এনে বেডে শুইয়ে দেয়। রুম অন্ধকার করে নিজেও শুয়ে পড়ে চিত হয়ে। ভিরান শোয়া থেকে উঠে তুর্যের বুকের ওপর উপুর হয়ে শুয়ে দুই হাতে জড়িয়ে ধরার চেষ্টা করে। এখানে উঠেছো কেন? ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়, সরল চাহনি নিক্ষেপ করে বলে, পাপা তো আমাকে এভাবেই বুকের ওপর নিয়ে ঘুম পাড়ায়। আমি তোমার পাপা নই। তুমি তো আমার মামা। তুর্য আর একটা কথাও বলতে পারে না। এত রাগ কিভাবে যেন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জাদু আছে বাচ্চাটার মাঝে। এক হাতে জড়িয়ে ধরে, অন্য হাত তুলে ভিরানের পিঠে আদুরে চাপড় দিতে দিতে চোখ বন্ধ করে নেয়। ভিরান নিজেও মামার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। মামার কাছে থাকতে ওর ভীষণ ভালো লাগছে। বারবার মামার কাছ থেকে আদর পেতে ইচ্ছে করছে। তুরার মতো মামাকেও অনেক ভালো লেগেছে। রাত 11টা বেজে গেছে কিছুক্ষণ আগেই। নির্বাণের অফিসের কাজ শেষ হয়। ফাইলস ল্যাপটপ রেখে ভবনের দিকে তাকায়। ভিরানকে নিয়ে আজকে এখনও আসছে না কেন? ভিরান ঘুমায়নি নাকি সবাই ঘুমিয়ে গেছে? নিজের ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে দেখে ফোন অন হয় না। কয়েকবার চাপার পরেও যখন অন হয় না, তখন বুঝতে পারে ফোন অফ হয়ে গেছে। চার্জের দিকে খেয়াল করা হয়নি, চার্জ নেই বোধহয়। ব্যস্ততার কারণে সারাদিনে একবারও চার্জ দেয়া হয়নি ফোনটায়। উকি দেয় তুরার ব্যালকনির দিকে। ব্যালকনির লাইট অফ করা রয়েছে। কি করবে ভাবতে ভাবতেই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ভিরান ঘুমায়নি নাকি সবাই ঘুমিয়ে গেছে বুঝতে পারছে না। ভাবতে ভাবতে গাড়ি লক করে গেটের ভেতর প্রবেশ করে। সংকোচ বোধ হলেও ধীরে ধীরে ভেতরে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তুরাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। দ্বিতীয়বার চাপার জন্য হাত তুলতেই ডোর খুলে যায়। মুক্তা শিকদার ডোর খুলছেন। নির্বাণ ধীরে স্বরে বলে, ভিরান ঘুমায়নি? মুক্তা শিকদার সামন থেকে সরে দাঁড়ান। নির্বাণ সোজা সোফার দিকে তাকায়। তুর্যের বুকের ওপর উঠে বসে আছে। হেসে হেসে কথা বলছে তুর্যের সাথে। তুর্য কি যেন বলছে। ভিরান নিজে চকলেট খাচ্ছে, তুর্যকেও খাইয়ে দিচ্ছে। পাশের সিঙ্গেল সোফায় তুরা বসে বসে চকলেট খাচ্ছে আর দুজনকে দেখছে। ভিরান ডোরের দিকে তাকায়, তুরাও তাকায়। সোফায় শুয়ে থাকা তুর্য ভিরানকে দুই হাতে ধরে তারপর ঘাড় উল্টে ডোরের দিকে তাকায়। ভিরান খুশি হয়ে বলে, মামা পাপা চলে এসেছে। তুর্য শোয়া থেকে উঠে বসে, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে নির্বাণের দিকে। মলিন চেহারায় ডোরের দিকে সামনে দাঁড়িয়ে আছে নির্বাণ। পরনে ট্রাউজার আর টি শার্ট। চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে গেছে। চোখে মুখে রাজ্যের ক্লান্তি। রাতে বোধহয় খায়নি, চোখ মুখ শুকিয়ে গেছে। নির্বাণ নিজেও সূর্যের দিকে তাকিয়ে থাকে। আজকে প্রথম দুজন একে অপরকে দেখছে। ডোরের বাইরে দাঁড়িয়ে থেকে ছেলেকে বলে,
আজকে এখনো ঘুমাওনি কেন? ভিরান কিছু না বলে তুর্যের কোল থেকে নেমে দাঁড়ায়। তুর্যের হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো তোমাকে পাপার সাথে পরিচয় করিয়ে দেই। আমার বাবা অনেক ভালো। কথা বলতে বলতে তুর্যকে টেনে এনে নির্ভানের মুখোমুখি করে দাঁড় করায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ভিরান নিচ থেকে মুখ তুলে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। দুজনের চেহারা দেখে বোঝার জো নেই তাদের ভেতর কি চলছে। মুক্তা শিকদার ভয়ে ভয়ে ডোরের দিকে তাকিয়ে আছেন। তার বদরাগী ছেলেটা না জানি কি বলে বসে নির্ভানকে। তুরাও চুপচাপ তাকিয়ে আছে দুজনের দিকে। কি হবে কে জানে। ভিরানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ভিরান ঘুমায়নি। তুর্যের সাথে ঘুম থেকে উঠেছে বিকালে। এখন না ঘুমিয়ে তুর্যের সাথেই খেলছিল। তুর্যও হাসি খুশিভাবে ভিরানের সঙ্গ দিচ্ছিল এতক্ষণ। তুহিন শিকদার ঘুমিয়ে গেছেন ক্লান্ত থাকায়। ভিরান দুজনের মুখ চাওয়াচাওয়ি করে বাবার মুখের দিকে তাকিয়ে বলে, পাপা, এটা আমার মামা। নির্ভান ছেলের মুখের দিকে তাকায়। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা, এটা আমার পাপা। তুর্য ভিরানের দিকে একবার তাকিয়ে আবার নির্ভানের দিকে তাকায়। গম্ভীর থমথমে গলায় বলে, আসসালামু আলাইকুম। নির্ভান নিজেও গম্ভীর স্বরে সালামের জবাব দেয়। ছেলের দিকে তাকিয়ে বলে, ঘুমাওনি কেন এখনো? এখন বাড়ি চলো। ভিরান তুর্যের এক পা চার হাত পা দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঝুলে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি মামাকে ছেড়ে যাব না। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলে পেয়েছেটা কি? একবার তুরাকে ছাড়া যাবে না, আবার এখন বলছে মামাকে ছাড়া যাবে না। ভিরান, জেদ না করে চলো আমার সাথে। অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাবে এখন। না না, যাব না। মামাকে আর তুরাকে নিয়ে চলো। জেদ না করে চলো আমার সাথে। ছেলেকে ধরার চেষ্টা করে নির্ভান। ভিরান চিৎকার করার চেষ্টা করে বলে, মামা, আমি তোমাকে ছেড়ে যাব না। ছেলের হাত ছেড়ে দেয় নির্ভান। চিৎকার করতে নিষেধ করেছিল তোমাকে? তুরা আর মামাকে ছাড়া যাব না। ঘুমাও তাহলে। ঘুম নেই। তুর্য ভিরানকে কোলে তুলে নেয়। উল্টো ঘুরে সোফার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেতরে আসুন। নির্ভান আগায় না, আগের জায়গায় দাঁড়িয়ে রইল। সোফায় বসে থাকা তুরার দিকে তাকায়। তুরাও ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই তুরা দৃষ্টি নামিয়ে নেয়। হার্টবিট বেড়ে গেছে আবার। তুর্য বোনের সামনে দাঁড়িয়ে বলে, পরে ওকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়া। মামা, অনেক রাত হয়েছে, যাও এখন ঘুমাও। আমরা আগামীকাল আবার খেলবো। প্রমিস। প্রমিস। তুরা কোলে। তুরা বসা থেকে উঠে ভিরানকে কোলে নিয়ে নিজের রুমের দিকে আগায়। যাওয়ার সময় নির্ভানের দিকে তাকায় দুবার। তুর্য ডোরের দিকে তাকিয়ে বলে, ভেতরে আসুন। নির্ভান দুদিকে মাথা নাড়িয়ে বলে, না ঠিক আছে, ভিরান ঘুমলে এসে নিয়ে যাব। বলেই উল্টো ঘুরে দাঁড়ায় নিচে যাওয়ার জন্য। তুর্য পিছু ডাকে আবার। এগিয়ে আসে ডোরের কাছে। ভেতরে আসুন, কথা আছে আপনার সাথে। ভেতরে প্রবেশ করে নির্ভান। বসে তুর্যের পাশের সোফায়। তুর্য নির্ভানের দিকে তাকিয়ে বলে, চা নাকি কফি? কিছু খাবো না। আম্মু 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। মুক্তা শিকদার সোফা ছেড়ে উঠতে চাইলেন না। তুর্য নির্ভানকে কি বলে সেসব শুনতে চেয়েছিলেন, কিন্তু ছেলের জন্য এখন উঠে যেতে হচ্ছে। চা বানানোর জন্য কিচেনে চলে যান। তুর্য গম্ভীর গলায় সরাসরি বলে, আপনি নাকি আমার বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন। নির্ভান তুর্যের মুখের দিকে তাকিয়ে গুরুগম্ভীর গলায় বলে, হ্যাঁ। আপনারা দুজন কি মানানসই? না। তাহলে আপনি ওকে বিয়ে করতে চাইলেন কি হবে? নির্ভান চুপ হয়ে থাকে। তুর্য আবার বলে, পরিস্থিতি চাপে পড়ে বিয়ে করতে চাইছেন। নির্ভান মাথাটা নিচের দিকে দিয়ে ঘাড়টা একটু কাত করে চোখ দুটো অপরের দিকে তুলে তাকিয়ে থাকে তুর্যের মুখের দিকে। শুধুমাত্র ছেলের জন্য বিয়ে করতে রাজি হয়েছেন, নিজের জন্য না। নির্ভান সোজা হয়ে বসে। সোফার হাতলের অপর কোণই রেখে মুষ্টিবদ্ধ হাতের অপর থুতনি ঠেকায়। প্রথমত ছেলের জন্য রাজি হয়েছে, দ্বিতীয়ত নিজের জন্যও। নিজের জন্য হলে আগে কেন রাজি হননি? নির্ভান কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে। উত্তরের আশায় তুর্য নিজেও তাকিয়ে আছে। নির্ভান অদ্ভুতভাবে একটু হাসে। হাসিটা তুর্যের কাছে মারাত্মক লাগে। এমন অদ্ভুতভাবে এর আগে কাউকে হাসতে দেখেনি। নির্ভান গম্ভীর স্বরে বলে,
এর আগে তো কোনো মেয়ের দিকে তাকায়নি, কোনো মেয়ের মায়াও পড়েনি। তুর্য স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ভানের মুখের দিকে। বুঝতে বাকি রইল না পুরো ঘটনা। আমি আমার বোনকে আপনার সাথে বিয়ে দিতে রাজি নই। আপনাদের মেয়ে, আপনারা না দিলে তো আমি জোর করে ছিনিয়ে নিতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা যদি ওকে আমার ভাগ্যে লিখে রাখেন, তাহলে তোরা অবশ্যই আমার কাছে আসবে। আজকের পর আপনি আমার বোনের সামনে আসবেন না। আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। ভিরান আসবে এই বাড়িতে, থাকবে তোরার কাছে, শুধু আপনি আসবেন না। ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? তোরা যদি আমাকে ভালোবেসে ফেলে? কখনোই এমন কিছু হবে না। তোরাকে ভালো রাখবো আমি। আমি রাজি না। আমি বিয়ে করেছিলাম ছেলে আছে বলে, নাকি আমার বয়স অনেক বেশি? আরও কারণ আছে। আমি কি মানুষ হিসেবে ভালো নই? অবশ্যই একজন ভালো মানুষ আপনি। আপনারা আমাদের থেকে অনেক উপরে। আপনি বিয়ে করেছিলেন, একটা ছেলেও আছে। আমার বোনের চেয়ে বয়সে অনেক বড়। আমার বোন মাত্র 18 বছরের। দুনিয়া এখনো চেনেই না ঠিকভাবে। দুনিয়া আমি চেনাবো ওকে। আমি এখন আমার বোনকে বিয়ে দিতে রাজি না, সেখানে একজন সন্তানের বাবার কাছে তো আরো আগে না। নির্ভান বলে না কিছু। মুক্তা শিকদার চা বানিয়ে নিয়ে আসেন। দুজনের হাতে কাপ তুলে দিয়ে ছেলের পাশে বসেন। তুর্য চায়ের কাপে চুমুক দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ডোর আমি লাগিয়ে দেব। ছেলের কথা শুনে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে যান মুক্তা শিকদার। দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। ঘণ্টাখানিক পার হয়ে যাওয়ার পর তুর্য সোফা ছেড়ে উঠে তুরার রুমের সামনে এসে দাঁড়ায়। দুজনেই ঘুমিয়ে গেছে। ভেতরে প্রবেশ করে ভিরানকে তুরার বুক থেকে সরিয়ে কোলে তুলে নেয়। নিঃশব্দে বেরিয়ে আসে রুম থেকে। নির্ভানের কোলে ভিরানকে তুলে দেয়। নির্ভান ছেলেকে নিয়ে চুপচাপ বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। তুর্য ডোর লক করে লাইট অফ করে নিজের রুমে প্রবেশ করে। নির্ভান মাথায় ঘুরপাক খাচ্ছে। নির্ভান নিচে এসে তুরার ব্যালকনির দিকে তাকিয়ে দেখে তুরা দাঁড়িয়ে আছে। তুরা তাকিয়ে থাকে দুজনের দিকে। ভিরানকে ওর বুকে থেকে সরিয়ে নেওয়ার পরেই ঘুম ভেঙে গেছে। তুরা আগে ঘুম কাতুরে মেয়ে থাকলেও এখন কেমন যেন ঘুম কমে এসেছে। রাতে বেশ কয়েকবার করে ঘুম ভেঙে যায়। ভিরানকে মিস করে রাতে। নির্ভান বাম হাতে ছেলেকে ধরে রেখে ডান হাত উঁচু করে হাত নাড়িয়ে তুরাকে বাই জানায়। তারপর গাড়ির ডোর খুলে উঠে বসে। মুহূর্তেই স্থান ত্যাগ করে ছুটে চলে যায় নির্ভানের গাড়ি। তুরা দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল গাড়িটা যাওয়ার পথে। আজকাল নির্ভানকে নিয়ে ভাবতে ভালো লাগে। এক সপ্তাহ পেরিয়ে যায়। এশার নামাজের পর তুর্য বাবা মা আর বোনকে তৈরি হতে বলে। সবাইকে নিয়ে আজ ডিনারে যাবে বাইরে। বাইরে ডিনার করতে যাওয়ার কথা শুনে ভিরান মহা খুশি। আনন্দে আত্মারা হয়ে লাফালাফি করছে। তুর্য ভিরানের দিকে তাকিয়ে হাসে। এই ছেলের নাম ভিরান না রেখে জাদু নয়তো তার আদর রাখা উচিত ছিল। তুরা ভিরানকে নিজের রুমে নিয়ে এসে তৈরি করিয়ে দেয়। ভিরানের অর্ধেক ড্রেস এখন তুরার রুমে থাকে। ভিরানের অর্ধেক খেলনাও এখন এই ফ্ল্যাটে। বই খাতা সব এখানেই। তুর্য ভিরানকে দুদিন ধরে পড়ায়। অল্প সময়ের মধ্যে সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে আসে। ভিরান দুই হাত প্রসারিত করে হাসি মুখে বলে, মামা কোলে। তুর্য কোলে তুলে নেয় ভিরানকে, চেপে ধরে চুমু খায়। ভিরান নিজেও চুমু খায় মামার গালে, কপালে। ফ্ল্যাট থেকে একসাথে বের হয় সবাই। রাস্তায় আসতেই দেখতে পায় নির্ভানের গাড়ি। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা, পাপার গাড়ি এখানে কেন? তোমার পাপা গাড়ির ভেতরে বসে আছে। পাপা? ছেলের ডাক শুনে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে গেটের দিকে তাকায় নির্ভান। সবাইকে বাইরে দেখে কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে কিছু সময়। এরা তৈরি হয়ে যাচ্ছে কোথায়? ভিরান আবার ডাকে। ল্যাপটপ বন্ধ করে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে নির্ভান। ভিরানের গলার স্বর প্রায় ঠিক হয়ে গেছে। এখন আর খুব একটা সমস্যা নেই। গায়ের টি শার্ট ঠিক করতে করতে রাস্তা পার হয়ে চলে আসে 5 জনের সামনে। ভিরান হাত নাড়িয়ে বাবার কোলে চড়ে আসে। খুশিতে গদগদ হয়ে বলে, পাপা চলো, আমরা ডিনারে যাব। নির্ভানের কুঁচকে যাওয়া কপাল ভ্রু আরও কুঁচকে যায়। একে একে সকলের মুখের দিকে তাকায়। তুরা চোরা চোখে ওকে দেখছে। ভিরান আবার বলে, আজকে আমরা সবাই ডিনারে যাব। নির্ভান গম্ভীর স্বরে বলে, আমরা দুজন যাব না। না, আমরাও যাব। আমি তোমাকে নিয়ে যাব, চলো। না, আমরা সবাই একসাথে যাব। ভিরান,
সবসময় জেদ করবে না। তুর্য নিজের ইগো সাইটে রেখে গম্ভীর স্বরে বলে। আপনিও চলুন আমাদের সাথে। বলার জন্য ধন্যবাদ। বাবা চলো, আমি তোমাকে তোমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব। ভিরান কিছু বলার আগেই তুর্য বলে। আপনি যাচ্ছেন আমাদের সাথে? নির্ভান তুর্যের দিকে তাকায়। পাপা চলো। তুহিন শিকদার আর মুক্তা শিকদারও বলেন নির্ভানকে নিজেদের সাথে যাওয়ার জন্য। সকলে জোড়াজুড়িতে রাজি হয় নির্ভান। তুহিন শিকদার গাড়ি বের করতে চাইলেও নির্ভান না করে। ওর গাড়ি তো রাস্তায় আছে। তুর্যও নির্ভানের গাড়িতে যেতে রাজি হয়ে যায়। গাড়িতে উঠে বসার সময় ভিরান ধরে আরেক বায়না। তুরাকে নির্ভানের পাশে বসতে হবে। তুর্য বোনের দিকে তাকিয়ে বলে, যাব সামনে। তুর্যের কথা শুনে সবাই অবাক, শুধু ভিরান বাদে। ভিরান খুশি হয়ে তুরাকে ডাকছে ফ্রন্ট সিটে বসার জন্য। তুরা ফ্রন্ট সিটে উঠে বসে। ভিরান তুরার কোলে বসে মহা খুশি। পেছনে তুহিন শিকদার, মুক্তা শিকদার আর তুর্য উঠে বসে। রেস্টুরেন্টে পৌঁছে সবাই নিজেদের পছন্দের খাবার খায়। 5 জনের মধ্যে নির্ভানের নিজেকে এলিয়েন মনে হচ্ছে। ওর পরনে ট্রাউজার আর টি শার্ট। আশেপাশের টেবিলের কয়েকজন একটু পরপর ওর দিকে তাকাচ্ছে। নির্ভান খাবারের বিল দিতে চাইলেও তুর্য দিতে দেয় না। খাবারের বিল পরিশোধ করে রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে আসে 6 জন। রাতের শহর বেশ সুন্দর লাগছে দেখতে। আশেপাশে বাহারি রঙের লাইট জ্বলছে। তুর্য নির্ভানের দিকে তাকায়। নির্ভান নিজেও ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। তুর্য গম্ভীর স্বরে বলে, আপনাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না। আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, আবার আব্বুর অফিসের বস। নির্ভান তাকিয়ে রইল, তবে মুখে কিছু বলল না। তুর্য পুনরায় বলে, একটু এই পাশে আসুন। নির্ভান কোনো প্রশ্ন ছাড়াই তুর্যের পেছন পেছন নির্জন জায়গায় এসে দাঁড়ায়। ভিরান তুরার হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের 2 হাতে বেলুন রয়েছে। গাড়ি থেকে নেমেই বেলুনের জন্য জেদ ধরেছিল ভিরান। নির্ভান কিনে দেওয়ার আগেই তুর্য দুজনকেই কিনে দিয়েছিল। তুর্য নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমি নিজের জেদ ধরে রাখতে পারছি না, আবার আপনার আর জিরানের জেদকেও জিততে দিতে পারছি না। আমি এই কয়েকদিনেও অনেক ভেবে দেখলাম, হাজার বার ভেবে দেখেছি। একটু থামে তুর্য। ভিরান পুরো কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে মুখের দিকে। আমি নিজের কথা ধরে রাখতে পারছি না। আমি হেরে গেছি জিরানের কাছে। আমি রাজি তোরাকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। শান্ত দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে রইল নির্ভান। তুর্যের কথাগুলো অবিশ্বাস্য লাগছে ওর কাছে। তুর্য দৃষ্টি তুলছে না ওপরের দিকে, নিচের দিকেই তাকিয়ে আছে এখনো। আমি গুছিয়ে কিছু বলতে পারছি না আজকে। আমার কথাগুলো এলোমেলো লাগতে পারে। আমি আজকে ডিনারে এসেছি মূলত আপনাকে এই কথাগুলো বলার জন্যই। কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আপনার বাকি কথা শেষ করার আগেই তুহিন শিকদারের গগন কাঁপানো চিৎকার শোনা যায়। দুজনেই তড়িৎ গতিতে তাকায় তুহিন শিকদারের দিকে। মুহূর্তেই দৌড়ে আসে ওনার কাছে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তুরা। এক হাতের মুঠোয় ফেটে যাওয়া বেলুনের সুতো। নিস্তেজ তুরার চোখ দুটো বন্ধ, রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। মুহূর্তেই মানুষের ভিড় জমে যায়। তুর্য পড়ি বলে চিৎকার করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। নির্ভান পাথরের মূর্তির মতো হয়ে গেছে। আশেপাশের চিৎকার চেঁচামেচি ওর কানে প্রবেশ করছে না। সব কিছুই যেন স্থির হয়ে গেছে। হাসপাতালের করিডোরে সারি সারি করে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছে নির্ভান। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা। ওর পাশে নিচুপ হয়ে বসে আছেন তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী। তুহিন শিকদার এতক্ষণ একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেও এখন নিশ্চুপ হয়ে বসে আছেন। মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানটা ভো ভো শব্দ তৈরি করেছে। আশেপাশে আর কেউ নেই। রাত এখন প্রায় 12টা বেজে গেছে। তুরা ওটিতে রয়েছে। তুরার ডান পায়ের অবস্থা খুবই বাজে। ডাক্তাররা জানিয়েছেন ডান পা রাখা সম্ভব না। হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হবে। হাঁটু আর হাঁটুর নিচের হাড় এতটাই গুঁড়ো হয়ে গেছে যে জোড়া লাগানো অসম্ভব, এবং চারপাশের রক্তনালী, স্নায়ু আর পেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। পা এখন বাঁচালেও পরে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় চিকিৎসকরা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সংক্রমণ বা গ্যাংগ্রিস হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারে। তুরাকে রক্ত দিতে হয়েছে 3 ব্যাগ, আরও লাগবে। তুরার রক্ত ও নেগেটিভ, যা খুবই বিরল।
ভাগ্যক্রমে নির্ভানের রক্ত ও নেগেটিভ। নির্ভান একাই 2 ব্যাগ রক্ত দিয়েছে, ওর কাছ থেকে আর নেওয়া সম্ভব না। হাসপাতালের ব্লাড ব্যাংকে 1 ব্যাগ ছিল, সেটাও দেওয়া হয়েছে। তুর্য অন্যান্য হাসপাতালে দৌড়াদৌড়ি করছে রক্তের জন্য। মুক্তা শিকদারকে ক্যাবিনে রাখা হয়েছে। মেয়ের অবস্থা দেখে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ভিরানও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওকে মুক্তা শিকদার পাশেই শুয়ে রাখা হয়েছে। মুক্তা শিকদারের কাছে মেরি চৌধুরী বসে আছেন। ভিরানের হাত থেকে বেলুন ছুটে বাতাসের সাথে উড়ে রাস্তায় চলে গিয়েছিল। তোরা নিজের হাতের বেলুন ভিরানের হাতে দিয়ে ভিরানের উড়ে যাওয়া বেলুন নিয়ে আসার জন্য রাস্তায় যায়। তুহিন শিকদার ভিরানের হাত মুক্তা শিকদারের হাতে ধরিয়ে দিয়ে মেয়ের পেছন পেছন যান। খালি রাস্তা, চারপাশে শুধু স্ট্রিট লাইটের আলো। রাস্তা থেকে বেলুন কুড়িয়ে ঘুরে দাঁড়ায় তুরা। ঠিক তখনই দূর থেকে একটা প্রাইভেট কার দ্রুত গতিতে এগিয়ে আসছিল। হেডলাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় তুরার। মুহূর্তের দ্রুত গতিতে ছুটে আসা প্রাইভেট কারটা তুরাকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তায় ছিটকে পড়ে তুরা। পেছন পেছন আরও 2টো প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে আসছিল। রাস্তায় পড়ে থাকা তুরার ডান পায়ের ওপর দিয়ে 2টোর চাকা চলে যায় পরপর। প্রথম কারের ধাক্কা খেয়ে সেরকম কিছু না হলেও পরের 2টো তুরার মারাত্মক ক্ষতি করে চলে গেছে। চারপাশে কোথাও থামিনি কার 3টা। পেছন ফিরে তাকানেরও প্রয়োজন মনে করেনি। গায়ের দাপট দেখিয়ে দ্রুত গতিতে মিলিয়ে গেছে চোখের পলকে। প্রাইভেট কারে সম্ভবত যুবক ছেলেরা ছিল। কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে বা গিয়েছিল। নেশা করেছিল কিনা কে জানে। এত বড় রাস্তা থাকা সত্ত্বেও মানুষের গায়ের ওপর দিয়ে তুলে দিয়েছে। বাম পায়ে সেরকম কিছু হয়নি, শুধু একটু একটু ছুলে গেছে। মাথায় বেশ আঘাত লেগেছে, তবে মারাত্মক নয়। বাম হাতের হাড় ফেটে গেছে অল্প। আরও 2 ব্যাগ রক্ত জোগাড় করে হাসপাতালে ফিরে আসে তুর্য। তুর্যের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জ্ঞান ফেরার পর পাগলের মতো কেঁদেছিল। নার্সের কাছে রক্তের ব্যাগ 2টো দিয়ে ওটির দিকে তাকিয়ে থাকে। ডাক্তাররা এখনও বের হয়নি ওটির ভেতর থেকে। অপারেশন শেষ হতে আরও কতক্ষণ লাগবে জানা নেই কারো। নির্ভান বসা থেকে উঠে দাঁড়ায়। ওর মাথা প্রচণ্ড রকমের ব্যথা করছে, চোখে ঝাপসা দেখছে, মাথা ঘুরছে। ছেলের চিন্তায় অনেক দিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া করে না। রাত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না। চিন্তায় চিন্তায় সময় কাটে। আজকে তুরার অবস্থা দেখার পর থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে। 2 চোখে রক্ত উঠে গেছে, চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে, বুকে যন্ত্রণা হচ্ছে। সব মিলিয়ে নির্ভানের অবস্থাও খারাপ। কখন যেন ঠাস করে পড়ে যায়। তুর্যের পাশে দাঁড়িয়ে কাঁধের ওপর হাত রাখে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকায় নির্ভানের দিকে। নির্ভান আশ্বাস দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন। নির্ভানের হাতের ওপর হাত রাখে তুর্য। চোখ 2টো পানিতে টইটম্বর হয়ে গেছে। নির্ভান আবার বলে, চেয়ারে বসুন। ভেতর থেকে ডাক্তার বেরিয়েছিল। না। তুর্য ঢোক গিলে কান্না গিলে নেয়। প্রাণপ্রিয় বোনের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কি থেকে কি হয়ে গেল। এখন তো সকলের খুশিতে আত্মহারা হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো খুশির বদলে সকলের চোখেই পানি। সময়টা বিকেল 5টা। তুরার ঘুম ভেঙে যায়। জ্ঞান ফিরছিল দুপুরের আগেই। আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফেরার পর বাবা মা, ভাই আর ভিরানের সাথে দেখা হয়েছিল। তুরার শিউরে বসে আছেন মুক্তা শিকদার। মেয়েকে জেগে উঠতে দেখেই চোখের পানি মুছে নেন দ্রুত। তুরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে মুচকে হেসে বলে, আম্মু, এখনো কেন কাঁদছো? আমি তো ঠিক আছি। কিছুদিনের মধ্যেই তো হাত আবার মাথার ক্ষতটাও ঠিক হয়ে যাবে সবটা। মেয়ের কথা শুনে হু হু করে কেঁদে ওঠেন মুক্তা শিকদার। কাঁদছো কেন এখনো? তুর্য ভেতরে প্রবেশ করে। নির্ভান বাইরে দাঁড়িয়ে থেকেই ভেতরে উকি দেয় একবার। তুরার নজরে আসে না নির্ভান। এখন পর্যন্ত তুরার সামনে আসেনি। ভাইয়া, আম্মুকে কিছু বলো তো, আমার তো সেরকম কিছু হয়নি। তুর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ 2টো পানিতে টইটম্বর। তুরা এখনও জানি না ওর সাথে ওর নিজের একটা পা নেই। এখনও দেখেনি নিজের পায়ের দিকে, বলেও নেই কেউ। ভিরান বাবার হাত ঝাঁকিয়ে বলে,
পাপা, তুরার তো একটা পা কেটে ফেলেছে। তুরা এখন হাঁটবে কিভাবে? এক পা দিয়ে তো ঠিকভাবে হাঁটতে পারবে না। নির্বাণ ঝুঁকে ছেলেকে কোলে তুলে নেয়। তোরার আরেকটা পা আমরা কিনে নিয়ে আসবো, তারপর আবার তোরার দুটো পা হয়ে যাবে। তখন তুরা আমার সাথে দৌড়াতে পারবে? হ্যাঁ বাবা। তাহলে চলো পা কিনে নিয়ে আসি। এখন না তো, পরে আনবো। তাহলে এখন হাঁটবে কিভাবে? এখন হাঁটবে না। তাহলে তোরা বাড়িতে যাবে কিভাবে? ও বুঝেছি, কোলে করে নিয়ে যাবে। নির্বাণ বলে না কিছু। হঠাৎ ভেতর থেকে তুরার চিৎকার করে কান্নার শব্দ ভেসে আসে। নির্বাণ দ্রুত ভেতরে উকি দেয়। তুহিন শিকদার চেয়ার ছেড়ে উঠে কেবিনের ডোরের সামনে এসে দাঁড়ান নির্বাণের পাশে। তুরা নিজের পায়ের দিকে তাকিয়ে অস্বাভাবিক আচরণ করছে আর কাঁদছে। মুক্ত শিকদার আর তুর্য ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তুরা কোনোভাবেই শান্ত হচ্ছে না। পাপা, তোরা এমন করছে কেন? নির্বাণ আর তুহিন শিকদার ভেতরে প্রবেশ করেন। তুহিন শিকদার মেয়েকে ধরে বলেন, তুই শান্ত হ, কি হয়েছে, এমন করছিস কেন? তুরা ডান হাতে বাবার হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আমার পা, আমার আমার আরেকটা পা কোথায়? আমি কিভাবে হাঁটবো? আমি দৌড়াবো কিভাবে? কিচ্ছু হয়নি, শান্ত হ। আমার পা নেই। একই বাক্য উচ্চারণ করে আর পাগলের মতো কাঁদতে থাকে। বিশ্বাসই করতে পারছে না ওর একটা পা ওর শরীর থেকে আলাদা হয়ে গেছে। তিনজন মিলেও তুরাকে শান্ত করতে পারছে না। বেড থেকে যেন লাফ দিয়ে পড়ে যাবে এমন অবস্থা। নির্বাণ ভিরানকে পাশের বেডে বসিয়ে দেয়। তুরার কান্না দেখে ভিরান কান্না করে দিয়েছে। ছেলেকে বসে থাকতে বলে নির্বাণ তুরার পাশে এসে দাঁড়ায়। তোরা শুনতে পায় না তুরা। নির্বাণ আবার ডাকে। তুরা ঘাড় ঘুরিয়ে ডাকায় নির্বাণের দিকে। এমন পাগলামি করছে কেন? শান্ত হও, কিছুই হয়নি। কিছুই হয়নি? আমার একটা পা নেই, আমি দাঁড়াবো কি করে, হাঁটবো কিভাবে আমি? শান্ত হয় না তুরা। নার্স চলে আসে ক্যাবিনে। আশেপাশের কেবিন থেকেও কয়েকজন চলে এসেছে। নার্স বাইরে সবাইকে বের করে দেয়। তুরাকে শান্ত করার চেষ্টা করলেও পারে না কেউ। এরকম করতে থাকলে পায়ে ইন্টারনাল ব্লিডিং শুরু হবে। মাত্র গত রাতে সার্জারি হয়েছে। নির্বাণ সবাইকে তুরার পাশ থেকে সরিয়ে দেয়। তুরাকে ধরে জোরে ধমক দিয়ে ওঠে। একদম চুপ। রাম ধমক খেয়ে চুপ হয়ে যায় তুরা। মুহূর্তেই আবার ফুপিয়ে কেঁদে ওঠে। আপনারা সবাই একটু বাইরে যান, আমি কথা বলছি ওর সাথে। কারো বেরোনোর ইচ্ছে না থাকলেও নির্বাণের বারবার বলায় নার্স সহ সবাই বেরিয়ে যায়। তুরা এখনও পাগলের মতো কেঁদেই চলেছে। নির্বাণ তুরার ডান হাতটা মুঠো করে ধরে। তুরা আবার তাকায় নির্বাণের মুখের দিকে। তাকিয়ে থাকে একে অপরের চোখের দিকে। নির্বাণ বলে, তোরা শান্ত হও, সেরকম কিছুই হয়নি। তুমি বেঁচে আছো, এটাই তো অনেক। আমার একটা পা নেই। একটা নেই, আরেকটা তো আছে। অনেক মানুষের তো একটাও থাকে না। তুরার দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। নির্বাণ হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দেয়। কান্না বন্ধ করো। আমি আর হাঁটতে পারবো না। কে বলেছে পারবে না? অবশ্যই হাঁটতে পারবে। বাচ্চারা কিভাবে হাঁটবো আমি? সুস্থ হও, তারপর প্রস্থেটিক লেগ বানাবো, তখন হাঁটতে চলতে আর কোনো অসুবিধা হবে না। তুরার কান্না বন্ধ হয় না। কৃত্রিম পা কি আসল পায়ের মতো হবে নাকি? নির্বাণ তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার কান্না দেখে ভিরান কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়বে। গতকাল থেকে কাঁদতে কাঁদতে এমনিতেই কিছুটা অসুস্থ হয়ে গেছে। তুরা নির্বাণের দিকে থেকে চোখ সরিয়ে নেয়। নির্বাণের এমন চোখ মুখ দেখেও কষ্ট হচ্ছে তুরার। বাবা মা ভাই সবার চোখ মুখ কেমন হয়ে গেছে একদিনেই। নির্বাণ তুরার মুখ নিজের দিকে ফেরায়। চোখের পানি আবার মুছিয়ে দিতে দিতে বলে, তুমি বেঁচে আছো, এটা আমার জন্য অনেক। একটা পা না থাকলে খুব বেশি কিছু হবে না। প্রয়োজনে সারা জীবন তোমাকে কোলে নিয়ে পুরো দুনিয়া দেখাবো। নির্বাণ এমন কথা শুনে তুরা ফ্যালফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। নির্বাণ ঝুঁকে তুরার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে বালিশের ওপর ভর ছেড়ে দেয়। আমি আছি তো তোমাকে কোলে নিয়ে হাঁটার জন্য। কেবিনের ভেতর দুজন নারী পুরুষ। জানালার কাছে হালকা আলো পড়ে ছায়া তৈরি করেছে। মাথার ওপর ভন ভন করে ঘুরছে সিলিং ফ্যান। তুরা হেসকে তুলতে তুলতে কাঁদছে। কোনোভাবেই থামাতে পারছে না কান্না। চোখ লাল হয়ে গেছে, কণ্ঠ ভেঙে গেছে। বুকের ভেতর প্রচণ্ড ব্যথা। আর মনে হচ্ছে পৃথিবীর সব দুঃখ একসাথে এসে পড়েছে ওর কাছে।
নির্ভান ওর পাশে বসে মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রেখেছে। এক হাতে তুরার হাত শক্ত করে ধরে আছে, অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ওর প্রতিটি ছোঁয়া যেন বলছে, তুরা, আমি সারা জীবন আছি তোমার পাশে। তুমি একা নয়, ভয় পাওয়ার কিছু নেই। নির্ভান ভেতরে ভেতরে ছিন্ন ভিন্ন ভেঙ্গে পড়েছিল নিজেও। গত রাতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছিল, তুরার জীবনের সাথে নিজেকে জড়াবে না, বিয়ে করবে না তুরাকে। ওর মনে হচ্ছিল ও তুরার জীবনে আসছিল বলেই তুরার সাথে এমন হয়েছে। সুহানা ওর জীবনে এসেছিল আর অচিরেই হারিয়ে গিয়েছিল। তুরাও ওর জীবনে আসতো খুব শীঘ্রই। ওর জীবনে আসার জন্যই বোধহয় অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওর বারবার মনে হচ্ছিল ও যেই মেয়ের জীবনে জড়াবে সেই মেয়ের সাথেই বাজে কিছু ঘটবে। ওর ভাবনাগুলো ওর মাকে বলেছিল, এটাও বলেছিল তুরার জীবনে জড়াবে না নিজেকে। মেরি চৌধুরী ছেলের কথা শুনে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এই যুগে এসেও তার ছেলে এমন কুসংস্কার বিশ্বাস করেছে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। এটা মাত্র একটা দুর্ঘটনা ছিল, তুরার জীবনে নিজেকে জড়ানোর জন্য এমন কিছুই ঘটেনি। নির্ভান কোনোভাবেই মায়ের কথা বিশ্বাস করতে রাজি না। ওর দৃঢ় বিশ্বাস ওর জন্যই তুরার এমন হয়েছে। এতদিন তো কিছু হলো না, গতকালই কেন হলো? তুর্য যখন বলছিল তুরাকে ওর কাছে বিয়ে দেবে, তখনই নির্ভান মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল তুরাকে এখনই বিয়ে করে বাড়ি ফিরবে। আর ঠিক তখনই তুরার অ্যাক্সিডেন্ট হয়। এর মানে কি তাহলে? নির্ভান ওর জীবনে নিজেকে জড়াচ্ছে বলেই এমনটা হয়েছে? মেরি চৌধুরী ছেলেকে বুঝিয়ে অনেক কিছু বলেন, নিজের মতো করে হাজারটা যুক্তি উপস্থাপন করেন, ইন্টারনেট ঘেটে ঘেটে বিভিন্ন হুজুরের বয়ান শোনান। এই চিন্তাধারা কুসংস্কার ব্যতীত কিছুই না। নির্ভান যদি এখন তুরাকে বিয়ে না করে পিছিয়ে যায়, তাহলে তুরার জীবন আরও কঠিন হয়ে উঠবে। আর ভিরান তুরাকে ছাড়া কিভাবে থাকবে? নির্ভান নিজেও তো তুরাকে ভালোবেসে ফেলেছে। নির্ভানের একটা ভুল সিদ্ধান্ত সব কিছু এলোমেলো করে দিবে। তুরার পরিবারের সবাইও ভাববে তুরা এখন স্বাভাবিক নেই বলে নির্ভান পিছিয়ে যাচ্ছে। নির্ভানের মাথায় কাজ করছিল না, মন আর যুক্তির লড়াইয়ে একেবারে পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। সব কিছু ঠিক হতে গিয়েও এলোমেলো হয়ে গেছে সব। শেষে নির্ভান নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে আবার। যত যাই হয়ে যাক তুরাকেই বিয়ে করবে, যা হওয়ার হবে, আল্লাহ ভরসা। নির্ভান তুরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কেন কাছে এভাবে? আমার সাথে কেন এমন হলো? ভাগ্যে যা ছিল হয়ে গেছে, কান্না বন্ধ করা এখন। আমি তো এখন আর স্বাভাবিক নেই, আপনি তবুও বিয়ে করবেন আমায়? নির্ভান ওর হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে, যদি বিয়ের পর অ্যাক্সিডেন্ট হতো? তুরা কিছু না বলে হেসকি তুলতে থাকে। তোরা, আমি আছি তো তোমার জন্য, তুমি যে অবস্থাতেই থাকো না কেন। তুরা কিছুই বলতে পারে না, শুধু কাঁদছে। তুরা স্পষ্ট বুঝতে পারছে নির্ভানের কণ্ঠ, হাতের কোমল স্পর্শ, সব কিছুই ওকে শান্ত করার চেষ্টা করছে, ওকে আগলে রাখার আশ্বাস দিচ্ছে। কেন যেন তুরা আরও বেশি কান্না পাচ্ছে। নির্ভান সোজা হয়ে বসে, তুরার চোখে চোখ রেখে বলে, কান্না করবে না একদম, আর পাগলামি তো করবেই না। তুমি আবার হাঁটবে একে একাই। চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। ভিরান কোথায়? ওকে পাঠাচ্ছি ভেতরে, কাঁদবে না একদম। তুরার চোখের পানি আবার মুছিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। ওকে দেখেই সবাই এগিয়ে আসে। নির্ভান বলে, শান্ত হয়েছে এখন, ওর সামনে কান্নাকাটি করবেন না কেউ। পাপা তুরার কাছে যাব। হ্যাঁ যাও, তোমার নানুর সাথে। সবাই আবার কেবিনের দিকে এগিয়ে যায়। নির্ভান পেছন থেকে তুর্যকে ডেকে ওঠে। তুর্য ভেতরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়, ঘুরে নির্ভানের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ বলুন। তোরার বার্থ সার্টিফিকেট 18 বছর পূর্ণ হয়েছে না? হ্যাঁ, কিন্তু কেন? বিয়ে করবো আজকে, আপনি ফটোকপি নিয়ে আসুন, আমি বাড়ি থেকে আসছি। তুর্য অবাক নির্ভানের কথা শুনে, বিস্মিত হয়ে বলে, কি বলছেন এসব? পুরি অসুস্থ। সেজন্যই এখন বিয়ে করব।